আসসালামু আলাইকুম। আমি কোহিনুর কবিতা সহকারী শিক্ষক বাংলা, বড়ুয়া হাজী নওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়, বড়ুয়া ভার্চুয়াল স্কুল থেকে আজকের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা পড়ব, সবসময় যেরকম আমরা করে থাকি। তো আজকের বাংলা হচ্ছে আমাদের প্রথম পত্র। আমাদের যেই বাংলা বইটা আছে মাধ্যমিক বাংলা সাহিত্য, আমরা সেখান থেকে নবম দশম শ্রেণীর প্রথম পত্র এবং গদ্য অংশ থেকে আজকে একটা গদ্য পড়ব। তো এইখানে অনেকেই কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর অনেক শিক্ষার্থী এই আজকে যে টপিকসটা আমরা পড়াবো আমি, সেটার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছো, পড়ানোর জন্য অনেকেই কমেন্ট করেছো। তো এটা আজকে নিব। তো এখন আমি কিন্তু বোর্ডে এখনো শিরোনামটা লিখিনি যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি। আজকে যেটা আমরা পড়ছি সেটার সম্বন্ধে আমি একটা বই দেখাই। বইটা দেখে তোমরা অনুমান করতে পারবে যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি। আমার হাতে একটা বইটার নাম হচ্ছে প্রবন্ধ সংগ্রহ প্রমোদ চৌধুরী, অর্থাৎ লেখক প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ আমার হাতে আছে। তোমরা কি বুঝতে পারছো যে আসলে আমরা কি পড়তে যাচ্ছি? আমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য অংশে প্রমোদ চৌধুরীর কোন গদ্যটা আছে, কোন প্রবন্ধটা আছে? হ্যাঁ, এতক্ষণ তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের বই পড়া প্রবন্ধ, যেটার জন্য অনেকেই রিকোয়েস্ট করে পাঠিয়েছো যে আমরা যেন বই পড়ার উপরে একটা ক্লাস নেই। তো আমরা বই পড়া আজকে পড়ব। তাহলে আমাদের আজকের পাঠ বই পড়া লিখেছেন প্রমোদ চৌধুরী। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই প্রবন্ধটার জন্য অনেকে রিকোয়েস্ট করেছো। আমরা আমাদের নবম দশম শ্রেণীতে বেশ কয়েকটা গদ্য অংশে বেশ কয়েকটা প্রবন্ধ আছে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, আমাদের এসএসসির সিলেবাসের অন্তর্ভুক্ত। যেমন আমাদের আছে বই পড়া, আমাদের আছে উপেক্ষিত শক্তির উদ্বোধন, আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব, সাহিত্যের রূপ ও রীতি, আমাদের পয়লা বৈশাখ। এই পাঁচটা যেই প্রবন্ধ আমাদের এই নবম দশম শ্রেণীর সিলেবাসে আছে, সেখানে কিন্তু ছেলেমেয়েরা এই প্রবন্ধগুলো দেখে একটু ঘাবড়ে যায়, একটু ভয় পায় যে প্রবন্ধগুলো একটু কঠিন মনে হয়। তোমরা কি একটু টেকনিক করে আসলে এই প্রবন্ধগুলো পড়বে। আজকে তো আমি এটা নিয়ে আলোচনা করব, বই পড়া নিয়ে। এর আগে একবার আমি আলোচনা করেছিলাম উপেক্ষিত শক্তির উদ্বোধন নিয়ে। আসলে এই সংক্ষিপ্ত সময়ে এই প্রবন্ধগুলো আলোচনা করাটা একটু কষ্টকর হয়, কিন্তু আমরা যতটা সম্ভব সহজ করে নিব। তো আমরা চলে যাই আমাদের আজকের পাঠে। আমাদের আজকের পাঠ বই পড়া প্রমোদ চৌধুরী। তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে এই যে পাঁচটা প্রবন্ধের নাম আমি বললাম, এই প্রবন্ধগুলো তোমরা পড়ার সময় কিছু টেকনিক অবলম্বন করবে। সেটা কিরকম? সেটা হচ্ছে, যেমন আজকে আমরা বই পড়া পড়ছি, বা বই পড়া তোমরা যখন পড়বে নিজেরা প্রথম 2-3 বার তুমি এই প্রবন্ধটা নিজে নিজে রিডিং পড়বে। 2-3 বার না পড়লে তোমার কিন্তু বিষয়টা আয়ত্তে আসবে না। এরপরে যেটা করবে যে এই প্রবন্ধটার সাথে প্রায় আমাদের ভাবার্থের মিল আছে, অর্থাৎ এই প্রমোদ চৌধুরী, লেখক প্রমোদ চৌধুরী বই পড়া প্রবন্ধে যা বোঝাতে চেয়েছেন, আমাদের এটার সাথে সঙ্গতিপূর্ণ আরেকটা প্রবন্ধ হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। তাহলে আমরা যদি দুইটা প্রবন্ধ পাশাপাশি রেখে একটার পর একটা পড়ি, তাহলে দেখবে যে অর্থগত দিক থেকে ভাবার্থটা কিন্তু প্রায় একই। অর্থাৎ লেখক প্রমোদ চৌধুরী এবং মুতাহার হোসেন চৌধুরী দুজন কিন্তু প্রায় একই জিনিস বোঝাতে চেয়েছেন। তো কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, এগুলো আমরা প্রবন্ধটা পড়লে জানতে পারবো। তো আমরা বই পড়াতে চলে যাই। আমাদের আজকের প্রবন্ধ হচ্ছে বই পড়া। আমরা বই পড়া নিয়েছি, এটার লেখক প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী, লেখক প্রমোদ চৌধুরীর আমরা লেখক পরিচিতি জানবো। আমাদের বইয়ে যে তথ্য দেওয়া আছে সেটা আমরা জানবো। আমার হাতে আমি প্রথমে তোমাদেরকে প্রমোদ চৌধুরীর সবচেয়ে যে পরিচিত যে গ্রন্থটা, সেটা হচ্ছে তার প্রবন্ধ সংগ্রহ। এই প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ সম্পর্কে আমরা প্রবন্ধ সংগ্রহ থেকে বই পড়া প্রবন্ধটা নেওয়া হয়েছে। আমাদের যেটা দেওয়া আছে আমাদের এসএসসি সিলেবাসের জন্য বই পড়া, সেটা হচ্ছে প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধের সংক্ষিপ্ত
একটু অংশ। তো সেখানে আমরা দেখি যে আজকে প্রমোদ চৌধুরী, প্রথমে আমরা প্রমোদ চৌধুরী সম্পর্কে জেনে নেই। লেখক প্রমোদ চৌধুরী 1868 সাল 7 আগস্ট পাবনা জেলার হরিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে তার জন্ম হচ্ছে 1868 সালে 7 আগস্ট পাবনা জেলার হরিপুর গ্রামে। তিনি শিক্ষা জীবন কিন্তু তার অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রি লাভ করেন। এরপরে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলেত যাত্রা করেন। তিনি বিলেত থেকে ব্যারিস্টারি পড়া শেষ করে যখন দেশে ফিরলেন, তখন কিন্তু তিনি ব্যারিস্টারি পেশায় যোগ দেননি। তিনি ব্যারিস্টারি পেশায় যোগ না দিয়ে তিনি কি করেছেন, তিনি ইংরেজি সাহিত্যে বেশ কিছুদিন অধ্যাপনা করেছেন। ইংরেজি সাহিত্যে অধ্যাপনার পরে সাথে সাথে তিনি কি করেছেন, সাহিত্য চর্চায় তিনি মনোনিবেশ করেছেন। তার সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বীরবল। প্রমোদ চৌধুরীকে আমরা সাহিত্যিক ছদ্মনাম বীরবল হিসেবেও চিনি। তাছাড়া তিনি সাহিত্য রচনার সাথে সাথে তার সম্পাদিত একটি সাহিত্য পত্রিকা হচ্ছে সবুজপত্র। এই সবুজপত্র পত্রিকাটা তৎকালীন সময়ে সাহিত্য রচনার ক্ষেত্রে, সাহিত্য যারা রচনা করতেন তাদের কাছে খুবই জনপ্রিয় ছিল। এছাড়া তার আরও একটি পরিচয় হচ্ছে বাংলা সাহিত্যে তিনি চলিত রীতির প্রবর্তক। বাংলা সাহিত্যে প্রমোদ চৌধুরী চলিত রীতির প্রবর্তক। আমরা বর্তমানে যেই চলিত রীতি পড়ছি সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাই, আমরা যখন ভাষার অধ্যায় পড়েছিলাম সেখানে আমরা সাধু এবং চলিত রীতির পার্থক্য দেখিয়েছিলাম। মনে আছে তোমাদের যে সেখানে বলেছিলাম যে সাধু এবং চলিত রীতির ক্ষেত্রে, সাধু রীতির ক্ষেত্রে আমরা যে পদগুলো আছে সেখানে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের সাধু রীতিতে হবে দীর্ঘরূপ, চলিত রীতিতে হবে এখানে সংক্ষিপ্ত রূপ। তো প্রমোদ চৌধুরীর বৈশিষ্ট্য ছিল তিনি অন্যান্য পদগুলোকে আসলে তিনি চলিত রীতিতে করেননি, কিন্তু তিনি ক্রিয়াপদ এবং সর্বনাম পদকে সাধু রীতি থেকে চলিত রীতিতে প্রবর্তন করে বাংলা সাহিত্যে তিনিই প্রথম চলিত রীতির প্রবর্তন করেন। এছাড়া তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে বীরবলের হালখাতা, রায়তের কথা, আহতি, প্রবন্ধ সংগ্রহ, সনেট, এগুলো। তো এইভাবে এছাড়া আরও দুই একটা বই আছে। তো আমরা লেখক প্রমোদ চৌধুরী সম্পর্কে আমরা জেনে নিলাম। তার জন্ম 1868 সাল 7 আগস্ট পাবনা জেলায় তিনি হরিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ, অর্থাৎ তিনি সবসময় ভালো ফলাফল করতেন। 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে তিনি এমএ ডিগ্রি লাভ করেন। তাছাড়া তিনি ব্যারিস্টারি পড়তে বিলেত গিয়েছিলেন, কিন্তু ব্যারিস্টারি পড়া শেষ করে তিনি যখন দেশে ফেরেন তিনি ব্যারিস্টারি পেশায় যোগ না দিয়ে তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন এবং পরবর্তীতে তিনি সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। সাহিত্য ক্ষেত্রে তার ছদ্মনাম হচ্ছে বীরবল। তার সম্পাদিত পত্রিকা সবুজপত্র। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে বীরবলের হালখাতা, রায়তের কথা, আহতি, প্রবন্ধ সংগ্রহ, সনেট, 50 শত। তো এইগুলো গেল আমরা প্রমোদ চৌধুরী সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা। এছাড়া তিনি হচ্ছেন বাংলা গদ্য সাহিত্যের চলিত রীতির প্রবর্তক। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে প্রমোদ চৌধুরীর এই পর্যন্ত অর্থাৎ লেখক পরিচিতিটা অন্তত আমাদের এসএসসির যে পরীক্ষার জন্য যে প্রস্তুতি ততটুকুর জন্য কিন্তু আমাদের লেখক পরিচিতি হলো। তো এটা তোমরা ভালোভাবে পড়বে, পড়ে তোমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা প্রস্তুতি নিবে। এবং অবশ্যই যেটার উদ্দেশ্য নিয়ে আমাদের এই বই পড়া, শুধুমাত্র এখানে কিছু তথ্য দিলাম সে জায়গায় সীমাবদ্ধ থাকবে না। এখনই সময় তোমার বইগুলো পড়ার। অবশ্যই তার প্রবন্ধ সংগ্রহটা, বইটা সংগ্রহ করে এই যে বন্ধটা আমাদের যাচ্ছে, প্রবন্ধ সংগ্রহ করে তোমরা তার যে প্রবন্ধগুলো আছে পড়ে নিবে। এবং আমরা যে আমাদের পাঠ্য বইয়ের সংক্ষিপ্ত যে বই পড়াটা আছে আমরা সেটা তো অবশ্যই পড়বে, সেই সাথে তার যে মূল যে বই পড়া প্রবন্ধ আছে সেটাও পড়ে নিবে। তো আমরা এখন চলে যাব, আমাদের যেহেতু লেখক পরিচিতি শেষ, এবার আমরা প্রবন্ধটাতে চলে যাব। আমি এই বই পড়া প্রবন্ধের কিছু অংশ
রিডিং পড়ছি। আজকে তো আমরা সবটা শেষ করতে পারবো না, কিছু অংশ পড়ছি এবং এই কিছু অংশ সাথে আমরা পুরো প্রবন্ধটাই মোটামুটি আমি একটুখানি আলোচনা করব। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। প্রথমত, সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ, শোক, দুঃখ, দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহ। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। এ আশা সম্ভবত দুরাশা, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি না, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাই না। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি এবং যিনি যাই বলুন না কেন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নাই। লোকে যে তার সন্দেহ করে তার কারণ এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলেই হতে চায় বড় মানুষ। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আয়ত্ত করেছি। এর কারণও স্পষ্ট, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। আমাদের শিক্ষিত সমাজের লোলভ দৃষ্টি আজ অর্থের উপরই পড়ে আছে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতেও প্রস্তুত নন, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। তো আমি পুরোটা পড়তে গেলে তো আমার সময় নষ্ট হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। তো আমি প্রথম অধ্যায়, প্রথম প্যারাটার কিছু অংশ পড়লাম। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি লেখক বই পড়ার প্রতি জোর দিয়েছেন, যে আমাদেরকে বই পড়তে হবে। বই পড়ার কারণ কি, এটা যখন আমরা পুরো বই পড়া প্রবন্ধটা পড়ব তখন আমরা মোট কথাটা বুঝতে পারবো। তবে এখানে আমি পুরো প্রবন্ধটার মূল ভাবটা একটু বলে দেই। লেখক বলেছেন যে আমাদের এই যে দুর্দশাগ্রস্ত জাতি, এটা অবশ্য তিনি আজ থেকে প্রায় 70-80 বছর আগে লিখেছেন। তো তখনকার যে প্রেক্ষাপট ছিল, ব্রিটিশদের অধীনে আমরা ছিলাম, সেখানে যেই দুর্দশাগ্রস্ত জাতি ছিল, সে সময়ে তিনি সবাইকে বই পড়ার কথা বলতে চেয়েছেন। কিন্তু তিনি নিজেই বলেছেন যে বই পড়ার উপদেশ যদি তিনি কাউকে দেন তাহলে সেটা কি হবে, একটা জাতির, যে জাতির রোগ, শোক, দুঃখ, দুর্দশা, সেই জাতিকে যদি বলা হয় যে তোমরা এখন বই কিনে বই পড়ো, তাহলে সেই ভাবনাটা অনেকে হয়তো তাকে নিয়ে হাসাহাসি করবেন, তাকে বিভিন্ন বিরূপ মন্তব্য করবেন। কিন্তু তিনি বলেছেন যে এটা আমাদেরকে ধীরে ধীরে এভাবেই, অর্থাৎ শিক্ষার মাধ্যমেই একটা জাতি উন্নতির পথে যেতে পারে। তিনি আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা নিয়েই কিন্তু প্রবন্ধটার ভিতরে কিন্তু আমরা আলোচনায় এখনো যাইনি, যে পুরো শিক্ষা ব্যবস্থা নিয়েই তিনি আলোচনা করেছেন। তাহলে বই পড়া প্রবন্ধের প্রথম উদ্দেশ্য এবং তার ভাবার্থ হচ্ছে যে লেখক আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল, প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, তার সাথে সাথে জাতিকে বলেছেন, জাতির উদ্দেশ্যে তিনি বলতে চেয়েছেন যে আমাদের পাঠ্যপুস্তকের সাথে সাথে অবশ্যই যেন আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্ন শাখার বইগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়, তারা যেন এগুলো শিখতে পারে, এগুলোও যেন পড়তে পারে। এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যও বলেছেন যে অবশ্যই যেন শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক, পরীক্ষা, এগুলোর সাথে সাথে যেন তারা বিভিন্ন ধরনের বই পড়ে। তার কারণ হচ্ছে তিনি বলেছেন যে আমরা শিক্ষার আসলে কোনো নগদ বাজার দর নেই। এই কথাটা কিন্তু, লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আসে যে পরীক্ষার মধ্যে 2 নাম্বার প্রশ্নটা বিশেষ করে, শিক্ষার কোনো নগদ বাজার দর নেই, লাইনটি দিয়ে কি বোঝানো হয়েছে? তো লাইনটি দিয়ে কি বুঝাতে চেয়েছেন লেখক? শিক্ষার কোনো নগদ বাজার দর নেই, এই লাইনটির অর্থ হচ্ছে যেই বইটা আজকে পড়ছো, যেই শিক্ষাটা তুমি তোমার প্রতিষ্ঠানে
শিক্ষাটা গ্রহণ করছো অথবা কোনো একটা বই পড়ে তুমি গ্রহণ করছো, সেই শিক্ষাটার এমন নয় যে আজকে এটার কোনো তুমি প্রতিক্রিয়া পাবে। এটা তোমার ধীরে ধীরে তোমাকে একজন ব্যক্তি হিসেবে তৈরি করবে, তোমাকে অভিজ্ঞতা দিবে, তুমি শিক্ষিত হয়ে উঠবে এবং পরবর্তীতে সেটা তুমি তোমার বাস্তব জীবনে কাজে লাগাবে। তো আমরা লেখক পরিচিতি জানলাম এবং যেই যতটুকু পড়েছি এতটুকু সম্পর্কে আমি আলোচনা করেছি। এবার আমরা দেখব এই প্রবন্ধটাতে কি কি কতগুলো শব্দ আমরা পেয়েছি, এই শব্দগুলো আমরা একটু দেখব। যতটুকু পড়েছি তার মধ্যে কতগুলো শব্দ, একটা হচ্ছে উদ্বাহু। উদ্বাহু শব্দের অর্থ কি? উদ্বাহু শব্দের অর্থ হচ্ছে সামনের দিকে, ঊর্ধ্ববাহু, অর্থাৎ শিক্ষা লাভ করার ফল লাভের জন্য আমরা আসলে খুব সামনের দিকে, আমরা এরকম ধারণা যে আমরা এখনই শিক্ষা গ্রহণ করব, একটা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন করব, তারপরেই আমরা অর্থ উপার্জনের পথে নেমে যাব বা অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা আমাদের থাকবে। তো এটাকেই লেখক বলেছেন উদ্বাহু, অর্থাৎ ঊর্ধ্ববাহু। অর্থাৎ শিক্ষার ফল লাভের জন্য আমরা আসলে বেশিরভাগ মানুষই উদ্বাহু হয়ে থাকি, অর্থাৎ আমাদের যে প্রাতিষ্ঠানিক যে আমরা শিক্ষা পাই তার পরপরই আমরা অর্থ উপার্জনের দিকে মনোযোগ দিতে চাই। তো সেই জন্য অর্থ উপার্জনের দিকে মনোযোগ অবশ্যই আমরা দিব, এটাও আমাদের একটা শিক্ষার উদ্দেশ্য। কিন্তু সেই সাথে জাতিকে শিক্ষিত এবং সৎ জাতি করে তোলার জন্য অবশ্যই শিক্ষার, এই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদেরকে আরও অন্যান্য শিক্ষাও গ্রহণ করতে হবে। এছাড়া আমরা আরও কিছু শব্দ পাই, যেমন শৌখিন, রুচিবান। এছাড়া আমরা কিছু শব্দ পাই যেমন কাঠদানি, এটা অবশ্য আমরা এখনো ওই জায়গায় যাইনি। সন্দিহান, সন্দেহ প্রকাশ করা। তাহলে এই তিনটা শব্দ আসলে আমি লিখলাম। আমাদের বেশ কিছু শব্দ আছে যেটা আমরা আরো হয়তো এই প্রবন্ধটার ভিতরে গেলে আমরা আরো এখানে জানতে পারবো। তো এই যে আমরা প্রমোদ চৌধুরীর বই পড়ার সামান্য অল্প অংশ আমরা একটু পড়লাম, সেই সামান্য অংশে আমরা যে দুই তিনটা শব্দ আমাদের কাছে মনে হয়েছে যে এই শব্দগুলো জানা প্রয়োজন, যেমন উদ্বাহু, ঊর্ধ্ববাহু, শৌখিন, রুচিবান, সন্দিহান, সন্দেহ প্রকাশ করা, এই তিনটা শব্দ আমি লিখেছি। আরও হয়তো কিছু শব্দ তোমরা এগুলো বই থেকে দেখবে, বইয়ের পিছনে শব্দের অর্থ আছে, তোমরা সেটা দেখে নেবে। এছাড়া আমরা আবারও একটু বই পড়া প্রবন্ধটা বলছি। লেখক যেটা বোঝাতে চেয়েছেন যে তিনি প্রথমেই উল্লেখ করেছেন যে বই পড়া প্রবন্ধটা, বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে বলিনি। যে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পরেও, প্রাতিষ্ঠানিক যে আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়, আমাদের পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে আমরা যে সার্টিফিকেট অর্জন করি এবং অবশ্যই আমরা অর্থ উপার্জনের দিকে মন দিব, কিন্তু তাছাড়াও অনেক মানুষের আছে বই পড়ার শখ। তো লেখক বলছেন এই শখটা আমাদের খুবই ভালো এবং তিনি চাইছেন যে কিছু সংখ্যক নয় সকলেরই আসলে বই পড়াটা একটা শখ হওয়া উচিত। তিনি এর পরের বাক্যেই বলছেন যে এটা যে শখ হিসেবে সবাইকে নেওয়া উচিত, এটা বলতেও তার দ্বিধা হচ্ছে এই কারণে যে তৎকালীন সময়ে জাতি হিসেবে আমরা ছিলাম রোগ শোকগ্রস্ত জরাজীর্ণ অবস্থায়, যেখানে আমাদের বেঁচে থাকাটাই কষ্টকর ছিল, মৌলিক অধিকারগুলো পূরণ করে আমাদের বেঁচে থাকাই কষ্টকর ছিল। সেখানে কাউকে যদি বলা হয় বই কিনে বই পড়তে, তাহলে সেটা হবে কোনো জাতির উপরে আরও বেশি করে তাকে নিয়ে উপহাস করা। তো তাই তিনি বলেছেন, যদিও কথাটা শুনতে আমাদের খারাপ লাগে যে বই পড়ায়, যেখানে আমাদের খাদ্যের 3 বেলা খাদ্যের সংস্থান ছিল না, যেখানে আমাদের বস্ত্রের সংস্থান ছিল না, সেখানে আমরা কাউকে বলছি যে বই কিনে বই পড়ো, তাহলে এটা যদিও শুনতে খারাপ লাগে, এরপরে লেখক বলছেন যে আমাদের মনে রাখবেন যে শিক্ষার আসলে তেমন কোনো নগদ বাজার দর নেই,
কিন্তু এটা ভবিষ্যৎ জীবনের জন্য এই শিক্ষাটাই আপনার খাদ্য, বস্ত্র ও সংস্থান করে দিতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বই পড়া প্রবন্ধের এতটুকু অর্থাৎ প্রথম পৃষ্ঠাতে আমরা যতটুকু জেনেছি ততটুকু জানলাম। এই প্রথম পৃষ্ঠায় যেই দুইটা লাইন আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সে দুইটা লাইন আমি একটুখানি ব্যাখ্যা করব। একটা লাইন তো আগেই বলেছি যে শিক্ষার কোনো নগদ বাজার দর নেই। আরেকটা লাইন, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। এইবার খেয়াল করো যে এই যে দুইটা লাইন আমরা লিখলাম, শিক্ষার কোনো নগদ বাজার দর নেই, আরেকটা হচ্ছে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। এই দুইটা লাইন দিয়ে কি বোঝানো হয়েছে এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমার এতক্ষণের কথায়, এতক্ষণের আলোচনায়, যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয় এই লাইনটার দিকে আমরা আসবো। তার আগে আবারও বলে নিই, শিক্ষার কোনো নগদ বাজার দর নেই এই কথাটার অর্থ হচ্ছে যে মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করবে, সেই সাথে তার জীবনের জন্য বা তার শখ করে সাহিত্য রচনায় সে অংশ নেবে, সে বিভিন্ন ধরনের মানে সৃষ্টিশীল কাজে অংশ নেবে, সৃষ্টিশীল বিভিন্ন প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করবে, সে বিভিন্ন ধরনের সাহিত্যিক বই পড়বে, গল্প, কবিতা, উপন্যাস, হতে পারে যেটা কোনো বিজ্ঞানের বই, যেটা হতে পারে যে কোনো ধরনের বই। এই বইগুলো পড়ে আসলে কি হবে? আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে এই বইগুলো যখন পড়া হবে, এই বইগুলো হয়তো তার সার্টিফিকেট অর্জনের জন্য খুব কাজে আসবে না, কিন্তু তার যে অভিজ্ঞতা বাড়াবে, তার যে শিক্ষা গ্রহণে সহায়ক হবে, পরবর্তী জীবনে কিন্তু এই বইগুলো কাজে লাগবে, এই বইয়ের শিক্ষাগুলো তার কাজে লাগবে। আসলে এই লাইনটা দিয়ে সেটাই বোঝানো হয়েছে যে নগদ সাথে সাথে সে হয়তো তার সার্টিফিকেট অর্জনে তার এই সাহিত্যিক বইগুলো, বিজ্ঞানের বইগুলো কাজে আসবে না, পরীক্ষার খাতায় হয়তো সেগুলো সে লিখবে না, কিন্তু না লিখলেও যা শিখলো, যা অভিজ্ঞতা অর্জন করলো, তা দিয়ে কিন্তু পরবর্তীতে তার জীবনে অনেক কাজে আসবে। এটাই বলা হয়েছে শিক্ষার কোনো নগদ বাজার দর নেই, কিন্তু পরবর্তীতে তার জীবনকে গড়ে তোলার জন্য বই পড়লে যা হবে, যা শিক্ষা গ্রহণ করবে, এটা তার কাজে লাগবে। এরপরে আমরা যাই, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। ব্যাধি মানে কি? ব্যাধি হচ্ছে অসুস্থতা। বলছে যে এই যে আমাদের একাডেমিক প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেই শিক্ষাটার সাথে আমরা যদি আমাদের আরও ছেলে মেয়েদেরকে প্রকৃত শিক্ষা দিতে না পারি, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থার সামান্য কিছু ত্রুটির জন্য আমরা কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থাকে দোষ দিতে পারি না। তো লেখক বলছেন যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। এখানে স্বাস্থ্য বলতে পুরো শিক্ষা ব্যবস্থাকে বোঝানো হয়েছে, আর ব্যাধি বলতে শিক্ষা ব্যবস্থায় যে সামান্য ভুল ত্রুটিগুলো থাকে সেগুলোকে বোঝানো হয়েছে। আবারও বলছি, স্বাস্থ্য বলতে পুরো শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ একটা মানুষের শরীর যেরকম, পুরো স্বাস্থ্যটা যেরকম, ঠিক তেমনি শিক্ষা, একটা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা হচ্ছে তার পুরো স্বাস্থ্য। আর ব্যাধি হচ্ছে এই যে শিক্ষা ব্যবস্থায় মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তো লেখক বলছেন যে সংক্রামকটা আমাদের কি করতে হবে? আমাদেরকে এই অসুখটাকে সারাতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি কোনো ত্রুটি থাকে, তাহলে সেই ত্রুটিগুলো খুঁজে বের করে করে আমরা কি করব? শিক্ষা ব্যবস্থাটাকে সঠিক পন্থায় নিয়ে যাব, যেমন একটা জাতি যেন সঠিকভাবে গড়ে উঠতে পারে। তো সেই জন্য যে ভুল ত্রুটিগুলো আছে, যে ব্যাধিগুলো আছে, সে ব্যাধিগুলোকে আমাদের দূর করতে হবে। আশা করি ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয় এবং শিক্ষার কোনো নগদ বাজার দর নেই, এই দুইটা লাইন তোমরা বুঝতে পেরেছ। আমরা আসলে যখন পড়াতে যাই ক্লাসে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে ছেলেমেয়েরা আসলে যে আমরা কোন প্রশ্নটা, মানে আমরা কিছু প্রশ্ন পাই, এখন হয়তো আমরা তোমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারছি না, তো আমরা প্রশ্ন পাই, আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ম্যাম এ লাইনটার মানে কি,
ওই লাইনটার মানে কি, এই লাইনটা, তখন আমরা কিন্তু এগুলো ব্যাখ্যা করি। তো আমরা আজকে বই পড়া প্রবন্ধের প্রথম অংশটা রিডিং পড়লাম, অল্প একটু অংশ। তো সেখানে আমরা যে দুইটা গুরুত্বপূর্ণ লাইন আমরা পেয়েছি, একটা হচ্ছে শিক্ষার কোনো নগদ বাজার দর নেই, আরেকটা হচ্ছে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। এই দুইটা আমি আলোচনা করলাম। পরবর্তী আমরা বই পড়া নিয়ে আরও একটা ক্লাস করব, সেখানে আমরা অনেকগুলো মানে আরও কিছু বাক্য পাবো, আরও কিছু জিনিস পাবো, যেগুলো আমাদের আলোচনা অবশ্যই করতে হবে, না হলে বই পড়া প্রবন্ধটা তোমাদের কাছে ক্লিয়ার হবে না। তবে আমরা প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধটা এখন এই পর্যন্ত যা আলোচনা করলাম সেটা নিয়ে একটু আবারও আজকের ক্লাসের পুরো ক্লাসের সামারিটা আমরা যদি সারমর্ম হিসেবে বলি, তাহলে আমরা নিয়েছি আমাদের নবম দশম শ্রেণীর বই পড়া প্রবন্ধ। লেখক হচ্ছেন প্রমোদ চৌধুরী। লেখক প্রমোদ চৌধুরী জন্মগ্রহণ করেন 1868 সালে পাবনা জেলার হরিপুর গ্রামে 7 আগস্ট। তিনি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তার শিক্ষা জীবন ছিল অত্যন্ত কৃতিত্বপূর্ণ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1890 খ্রিস্টাব্দে এমএ ডিগ্রি লাভ করেন, প্রথম শ্রেণীতে প্রথম হয়ে। এছাড়া তিনি ব্যারিস্টারি পড়তে লন্ডন গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে তিনি ব্যারিস্টারি পেশায় যোগ না দিয়ে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন, এবং সেই শিক্ষকতা পেশায় তিনি যেটা হয়েছে যে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। ইংরেজি সাহিত্যের তিনি অধ্যাপক ছিলেন, এবং সেখানে তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক, এবং সেই সাথে পরবর্তীতে তিনি সাহিত্য রচনায় মনোযোগ দেন। তিনি সাহিত্য রচনা করেন। তার সাহিত্যিক ছদ্মনাম বীরবল। তিনি বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক। তিনি আমাদের জন্য তখনকার সময়ে সবুজ পত্র নামক একটা সাহিত্যিক পত্রিকা তিনি প্রকাশ করতেন, যার মাধ্যমে অনেক লেখকের জন্ম হয়েছে। সবুজ পত্রতে লিখে লিখে অনেক লেখক পরিচিত হয়েছেন। এছাড়া তার প্রবন্ধগুলো উল্লেখযোগ্য। তিনি বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক। তার মৃত্যুবরণ করেন তিনি 1946 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর কলকাতায়। তো গেল প্রমোদ চৌধুরী সম্পর্কে। এবার আমরা প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধ, এটা প্রবন্ধ সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। তার যে প্রবন্ধ সংগ্রহ গ্রন্থটা আছে সেটার বই পড়া নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, এবং আমাদের জন্য এটা সংক্ষিপ্ত আকারে আমাদের নবম দশম জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা বই পড়া থেকে জানলাম যে আমাদের একাডেমিক বা প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে আমাদের শিক্ষার উদ্দেশ্যটা যেন অবশ্যই কেবলমাত্র সার্টিফিকেট অর্জন না হয়। সার্টিফিকেট অর্জনের সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের বই পড়ব, নিজেকে গড়ে তুলব, আরও বেশি জানব, সৃষ্টিশীল কাজে অংশ নিব। আসলে মূল কথা কিন্তু প্রবন্ধের এটাই। তো যতটুকু আমরা আজকে রিডিং পড়লাম বা যতটুকু নিয়ে আলোচনা করলাম, সেখানে আমরা গুরুত্বপূর্ণ 2টা লাইন পেয়েছি। একটা হচ্ছে শিক্ষার কোনো নগদ বাজার দর নেই, আরেকটা হচ্ছে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। তো শিক্ষার কোনো নগদ বাজার দর নেই, অর্থাৎ আমরা যে শিক্ষা গ্রহণ করছি সবসময় যে এটা আমরা অর্থ উপার্জনের জন্য যে চাকরি পেয়ে যাব এরকম নয়, কিন্তু আমরা যা অভিজ্ঞতা অর্জন করব, আমরা যা শিক্ষা গ্রহণ করব, পরবর্তী জীবনে আমাদের এগুলো সঠিকভাবে চলার জন্য অবশ্যই কাজে লাগবে। এছাড়া বলা হয়েছে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। স্বাস্থ্য বলতে এখানে পুরো শিক্ষা ব্যবস্থাকে বোঝানো হয়েছে, একটা রাষ্ট্রের পুরো শিক্ষা ব্যবস্থাকে। যদি কোনো রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় সামান্য কিছু ত্রুটি থাকে, অর্থাৎ স্বাস্থ্য যদি হয় শিক্ষা ব্যবস্থা, সেখানে তো অবশ্যই স্বাস্থ্য হলেই তো কিছু ব্যাধি বা অসুস্থতা থাকবে। তো যদি কোনো ত্রুটি থাকে তাহলে অবশ্যই যেন সেই ত্রুটিগুলোকে দূর করা হয়। তাই বলে কিছু ত্রুটি সৃষ্টি হবে বলেই তো শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া যাবে না, তাই না? তো তিনি সেটাই বলছেন যে আমাদের সংক্রামকটা, দোষটা কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থার নয়, দোষটা হচ্ছে সামান্য কিছু ভুল ত্রুটি যখন শিক্ষা ব্যবস্থায় থাকে, অবশ্যই সেগুলোকে কাটিয়ে উঠে একটা জাতিকে যেন অবশ্যই সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। এতটুকুই আজকে। তো সবাইকে ধন্যবাদ। আমি আশা করি তোমাদের যে চাহিদা ছিল বই পড়া, সেটা থেকে সামান্য অন্তত তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো। পরবর্তীতে আমরা যখন ক্লাস নিব নবম দশম বাংলা প্রথম পত্রে, তখন অবশ্যই আমি বই পড়ার শেষের অংশগুলো আলোচনা করব, কারণ শেষের অংশগুলো যদি আলোচনা করা না হয় তাহলে বই পড়া প্রবন্ধটা আমাদের পুরোপুরি হবে না। তোমাদেরকে আরেকটা তথ্য দেই, শিক্ষা ও মনুষ্যত্ব যে প্রবন্ধটা আছে, এই প্রবন্ধটার সাথে কিন্তু বই পড়া প্রবন্ধটার মানে অর্থগত মিল আছে। অর্থাৎ এই প্রমোদ চৌধুরীও সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটাতেও কিন্তু লেখক
শিক্ষা ব্যবস্থা নিয়ে কীরকমভাবে একটা জাতিকে কোন শিক্ষায় শিক্ষিত করলে আরও বেশি করে ফল পাওয়া যাবে সেটা নিয়ে আলোচনা করেছেন। তো দুইটার মূল কথা একই। তো সময় পেলে আমরা শিক্ষা ও মানুষত্বটাও আলোচনা করব। তো তোমরা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।